মঙ্গলবার 25/11/25 ইং সনের বাংলাদেশ সময় রাত 10টা, বোস্টন টাউন সময় সকাল 11টা। আজকে আমি আলোচনা রেখেছি প্রতিটি মায়াজমের 5টি করে ওষুধ মনে রাখার কৌশল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা মায়াজমেটিক চিকিৎসা কেন করব, 2টা কেস টেকিং দিয়েই আপনাদের শেষ করব। আর এই যে ওষুধগুলো প্রয়োগের কিছু কিছু লক্ষণ মনে রাখার চেষ্টা করব, 2-একটা লক্ষণও বলার। চলে আসি। তাহলে আমরা মায়াজমের ভাগ আমরা জানি শরিক, সাইকোটিক, সিফিলিটিক, টিউবারকুলাম এবং কার্সিনোমানোসাস। এখন চলে আসি যে মনে রাখার কৌশলটাকে। এই যে 5টা মায়াজম বললাম, প্রত্যেকটা মায়াজমের আমরা যদি ওষুধগুলো ভাগ করে ফেলি তাহলে একটা নোসস আর একটা মূল ধাতুগত দিকের অথবা মেটালিক অথবা গাছগাছা থেকে তৈরি। সেই সুবাদে আমরা প্রথম 10টা ওষুধের আমি প্রথমেই বলছি কিরকম। যেমন সালফারের কথা যদি শরিক মায়াজমের কথা যদি চিন্তা করি তাহলে সালফার একটা ওষুধ আমরা সবাই জানি, কিন্তু নোসস ওষুধটা কি জানি? সোলিনাম। ঠিক সেরকম এরকম 5-2-10টা ওষুধ মনে রাখা সহজ। একটা হচ্ছে গাছগাছরা অথবা মেটালিক, আরেকটা হচ্ছে যেটা নোসস ওষুধ বলে থাকি, অথবা জীবাণু অথবা ধাতু উপরে তৈরি হয়। তাহলে দেখুন সালফারের কথা শরিক মায়াজমের কথা মনে থাকবে সালফার এবং সোলিনাম। সিভিলিটির কথা মনে থাকবে মার্কসল এবং সিভিলিনাম। সাইকোটিকের কথা মনে থাকবে থুজা এবং মেডোরিনাম। আর টিউবারকুলামের কথা মনে থাকবে ফসফরাস এবং টিউবারকুলাম বোভিনাম। তাহলে ক্যান্সার মায়াজমের 2টা ওষুধ ঠিক করে রেখেছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। একটা হচ্ছে ফাইটোলাক্ষা, আর একটা হচ্ছে কার্সিনোসিন মেডিসিন। তাহলে বুঝতে পারছেন এটা মনে রাখার প্রশ্ন হচ্ছে যে আমি অনেক ওষুধ আছে, ফাইটোলাক্ষাকে কেন ক্যান্সার মায়াজমের তুলনা করলাম সেটা আমি পরবর্তী আলোচনা করার চেষ্টা করব। চলে আসি। তাহলে 10টা ওষুধের নাম আমরা মনে রাখতে পারলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে মায়াজমেটিকের এবং ডিপনেস ওষুধগুলো ভাগ করার সময় অনেক সময় জটিল বা মনে রাখা কঠিন হইয়া পড়ে। সেই সুবাদে আমি খুব সহজেই মনে রাখার চেষ্টা করব। দেখুন এর সঙ্গে সঙ্গে আরো হয়তো 25টা ওষুধের কথা আলোচনা করব, অর্থাৎ নামগুলো মনে রাখার। সেই সুবাদে প্রথমে যদি চলে আসি, শরিক মায়াজমের সালফার চলে গেল, আমরা জানি লক্ষণগুলো। সোলিনামও চলে গেল। তৃতীয় ওষুধটার যে নামটা বলছি সেটাকে আমি আর্সেনিক হিসাবে চিহ্নিত করবো। তার কারণটা ব্যাখ্যা করি। তার কারণ দেখুন সিভিলিটিক মায়াজমের অনেক সময় আমরা সোলিনাম থেকে সিভিলিটিকে যাবো কি যাবো না এই দ্বন্দ্বে থাকতে পারি, অথবা টেস্ট টেকিং নেওয়ার সময় আমরা আইডেন্টিফিকেশন করতে পারলাম না সে কোন মায়াজমের রোগী। তখনই আমরা অনেক সময় শরিক মায়াজম অথবা প্রাথমিক স্টেজে আমরা জীবাণুগঠিত ব্যাপারে আর্সেনিকের কথা মনে রাখতে পারি। অর্থাৎ এটা কিছুটা সিভিলিটিক মায়াজমের উপরে কাজ করে, কিন্তু সিভিলিটিক মায়াজমের দক্ষতার সঙ্গে অথবা গভীরতার সঙ্গে সেটা হয়তো প্রয়োজন হয় না, গতিকেই আমরা এটা সিভিলিটিক মায়াজমে ব্যবহার করি না। কিন্তু প্রত্যেকটা ওষুধ প্রত্যেকটা মায়াজমের কাজ আছে, হয়তো গভীরতা কম, হয়তো মুখ্য। তাহলে এটা কেন বললাম? এই ওষুধটা আমাদের বর্তমান জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। যত রকমের জীবাণু গঠিত কুফল অথবা আর্সেনিকের এবং সকল মায়াজমের প্রথমে এটা আমরা ব্যবহার করতে পারি যদি কোন রকমের জিনিস মায়াজম করতে না পারে। অর্থাৎ মায়াজম জানা, মায়াজমকে যাওয়া সহজতম পদ্ধতি হচ্ছে আর্সেনিক। আমরা করতে পারছি না, জানতে পারছি না, অথবা টেস্ট নেওয়ার সময় আইডেন্টিফিকেশন করতে পারলাম না। তাইলে আমরা অনায়াসেই এই যে শরিক মায়াজমের 3টা ওষুধের কথা বললাম, সালফার, সোলিনাম, আর্সেনিক। এবার চলে আসি। দেখুন প্রত্যেকটা ওষুধের মায়াজম অনেকগুলোতে আছে। যেমন আর্সেনিকের কথা বললাম, সেটা যেরকম শরিক মায়াজম, সিভিলিটিক এবং সাইকোটিক। সিভিলিটিক মায়াজম আছে, সাইকোটিক মায়াজম আছে। আবার টিউবারকুলোসিস ক্যান্সার মায়াজম আছে। এগুলো
আগে এই ওষুধগুলো প্রয়োগ করা ভালো নয় আমি মনে করি। সেই কারণে শরীর মাঝামাঝি 5টা ওষুধ মনে রাখার চেষ্টা করবেন। আরো ওষুধ আছে, সেগুলো হয়তো আমি বাইরে বাইরে বলার চেষ্টা করব। তৃতীয় চতুর্থ ওষুধটা আমরা পালসে রেখেছি, এবং পঞ্চম ওষুধটা সিপিয়া কেন রাখলাম? দেখুন, আমরা নারী পুরুষ ভাগ করলেই অর্ধেক আমরা পুরুষ এবং অর্ধেক নারী। সেই সুবাদে প্রথম দুইটা ওষুধ যদি যে কোনো মাধ্যমে যে কোনো লোককে ব্যবহার করতে পারেন, আর্সেনিকও পারেন, কিন্তু স্পেশালি মেয়েদের যদি ওষুধ বলি, সে পালস এবং সিপিয়া শরিক মায়াজমের অন্তর্গত হয়েও সেগুলো শরিক মায়াজমে আমরা ব্যবহার করতে পারি। এবং পালস অনেক সময় টিউবারকুলোসিস বডির দিকেও চলে যায়, অর্থাৎ টিউবারকুলোসিসের প্রাথমিক স্টেজে যদি আমরা বডি বুঝতে না পারি, তখনই আমরা পালস দেওয়ার চেষ্টা করব। এই জন্যই পালস ওষুধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় মনে রাখার চেষ্টা করছি। যেখানে কোনো কিছু বুঝবেন না, জানবেন না, অথবা প্রয়োগ করতে অসুবিধা হচ্ছে, মহিলা পাইলেই আপনারা পালসটা ব্যবহার করে দেখতে পারেন। আরো সুবিধা এলএম পদ্ধতি যারা করি, 1 2তেই আপনাকে 1 পাওয়ার বা 2 পাওয়ারে আপনাকে রাস্তাটা দেখিয়ে দেবে একুট কেসে যদি ব্যবহার করে থাকেন। আমি বলবো না ক্রনিক কেসে ব্যবহার করেন, ব্যবহার করতে পারেন। সেটা ক্রনিকের মতন যদি অবস্থা হয়ে থাকে, সেটা আরো যখন ডেপনেস হবে। আমরা এই 25টা ওষুধের ভিতরে 5টা ওষুধ আমাদের আলোচনা শেষ। কেন রেখেছি পালস এবং সিপিয়া? দেখুন, অনেক সময় অনেকের বডিতে আমরা সালফার প্রয়োগ করা কঠিন হইয়া পড়ে। সালফার প্রয়োগ করার কঠিনটা কারণটা কি? অনেক সময় রোগের উচ্ছ্বাস এমনভাবে বাড়ায় যে সেটা কন্ট্রোল করা কষ্ট হয়ে পড়ে। আমি এই পালস এবং সিপিয়া এই সম্বন্ধে আপনারা লক্ষণগুলো মনে রেখে ওষুধগুলো প্রয়োগ করার কথা চেষ্টা করবেন। চলে আসে কেন আমরা মায়াজমগুলো জানি প্রয়োগ করতে হবে, তার একটা উদাহরণ আমার প্রিয় ছাত্র একটা উদাহরণ দিয়েছিল যে, স্যার, বহুদিন বিছনা প্রস্রাব করে বাচ্চার 6 বছর বয়সে কোনো রকমেই আমি চিকিৎসা করতে পারছি না। অনেকগুলো ওষুধ দিয়ে গেলাম, কিন্তু কাজ হচ্ছে না, এবং কতটুকু হয়ে আটকে থাকে অথবা আবার হয়। হয়তো কেস টেকিং এ আরো সুন্দরভাবে নিলে উনি অত সুন্দরভাবে প্রয়োগ করতে পারেন। যখনই কোনো উপায় নাই, যখনই কোনো চিকিৎসা করতে পারছি না, যখনই কোনো আমার জ্ঞান সীমাবদ্ধতা চলে আসছে, অর্থাৎ আমার যতটুকু জ্ঞান আছে বা যতটুকু নলেজ আছে, সেটুকু নলেজের মধ্যে আমি কোনো ওষুধ ঠিক করতে পারছি না, তখনই আপনাকে উপায় খুঁজে দেবে সালফার। যেরকম ভাবে আমার প্রিয় ছাত্র এই কথা বলেছেন, আমার জীবনেও আমি দেখেছি সালফার কি করি আমাদের পথ খুলে দেয়। উনি সালফার দিয়া উনি রোগীকে বিদায় দিয়েছেন। 2-3 মাস পর রোগী আসে, বলে তারপরে থেকে তার আর এই যে বাচ্চাটার আর চিকিৎসা, অর্থাৎ বিছনা প্রস্রাব বন্ধ হয়ে গেছে। আর আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আরো স্পষ্ট কথা বলতেছি কিভাবে আমরা সালফার ব্যবহার করতে পারি, তার একটা উদাহরণ দিই। আমার কাছে হঠাৎ করে মনে পড়লো, এর আগেও কোথাও আলোচনা করেছিলাম, হঠাৎ করে একটা নিউমোনিয়ার রোগী আসছে, অর্থাৎ তার লাংসে তার শব্দ পাচ্ছি না, এবং কোন রকমের তার অনেকটা স্তব্ধ হয়ে গেছে। অর্থাৎ আমি কোনো রকমই ঠিক করতে পারছি না তাকে কোন মেডিসিন দিয়ে শুরু করব। বুকে আর ঘের শব্দ নাই, খালি লাস্টে মাথায় টিক টিক করে শব্দ করছে। আমরা কি পর্যায়ে পড়লাম? আমরা কোন রকমের লক্ষণ, যেমন ইপিকাক দিতে পারতাম, ব্রায়োনিয়া দিতে পারতাম, অথবা অ্যান্টিমটার, তাও লক্ষণ পাচ্ছি না কোনো। এই যে অবস্থা পড়ে, অর্থাৎ যখন রোগী চিকিৎসা ক্ষেত্রে আমাদের আর কোনো উপায় থাকে না, এবং ওষুধ সিলেকশন করার আর কোনো রকম সাহায্য থাকে না, তখনই একমাত্র পথ আপনাদের সালফার। কিরকম পথ? এই যে আমি একটা কেস টেকিং বলছি, একটা কেস টেকিং বললাম যে প্রস্রাবের কথা, আর একটা কেস টেকিং বললাম চরম ক্ষেত্রে, অর্থাৎ যে সময় রোগীর মৃত্যু পথযাত্রী, আর কোনো লক্ষণ আমি খুঁজে পাচ্ছি না, তারপরেও লক্ষণকে পাওয়ার জন্য আপনার অনায়াসেই সালফারকে ব্যবহার করতে পারেন। আমি যে কেসটার কথা বললাম, অর্থাৎ তার আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, যেহেতু অনেকটা ক্ষীণ হয়ে গেল, কোনো সাউন্ডও পাচ্ছে না, লাংসের শেষেই টিক টিক করে শব্দ করতেছে, কোনো রকমের আমাদের যে সকল লক্ষণ আছে আমরা পেলাম না। তখন আমি আমার সহকারীকে বললাম, তাড়াতাড়ি করে 1 ডোজ বানাইয়া দাও। লক্ষ্য করুন কি সুন্দর হোমিওপ্যাথি। আর তারপর আপনারা বলবেন 50-শতম পদ্ধতি প্রয়োগ করে। আজকেও আপনার কাছে টেলিফোন করে জানতে চাইলো যে 50-শতম পদ্ধতি কিভাবে প্রয়োগ করো। যাই হোক, এগুলো পরে আসতেছি। বলেই সালফারটা তৈরি করে 1 মাত্রা দেওয়ার পর আমি বললাম যে আপনি বসেন। তাকে বসায় রাখলাম,
বিশ্বাস করুন 10 থেকে 15 মিনিটের মাথায় রোগীটা নড়চড় করে উঠল এবং দেখলাম যে না, তার এই জীবনের আশা তার ফুটে উঠল। তাকে আর হয়তো ইমার্জেন্সি বেসিস আমি পাঠালাম না। যখনই ফুটে উঠল, দেখুন কি সিদ্ধান্ত কিভাবে নেবেন। যখনই সালফারের তার প্রকাশটা বলল, এখন আপনি কি ওষুধ দেবেন বলুন তো। দেখুন, আমরা এই জন্যই আমি বলবো অর্গননটা ভালো করে পড়ার চেষ্টা করবেন, তাইলে বুঝতে পারবেন জীবনে যেই জায়গায় ঠেকবেন না কেন এই বইটাকে উল্টে আর নিজের আদর্শের দিকে লক্ষ্য রেখেই যদি একটু প্রয়োগ করেন তাহলে বুঝতে পারবেন এই সকল বিপদের মুহূর্তে আমাদেরকে অর্গনন কিভাবে সাহায্য করে। তখন আমার একটা কথা মনে পড়ল, যে ওষুধে কাজ করে সেই ওষুধে কাজ করার সুযোগ দিন। এই একটা কথাই কি করলাম, রোগীকে বললাম ঠিক আছে আপনি চলে যান, রাত্রিবেলা আরেক ডোজ খাওয়াবেন এই সালফারি, ভোরবেলা আমার কাছে চলে আসবেন, সকাল সকাল যেন 7টা বাজে আপনি যেন চলে আসেন। কারণ আমি তো ওষুধ সিলেকশন করতে পারলাম না, আপনাদেরও জীবনে এরকম ঘটনা ঘটতে পারে। কারণ এই যে যেগুলো মৃত্যু পথযাত্রী, যেগুলো কোনো আশা ভরসা নাই, সেই সকল রোগীকে আমরা কি করে চিকিৎসা করব, সেই সুবাদে তো আজকের এই আলোচনাটা হয়তো প্রয়োজন আছে করতে আমি মনে করি আলোচনা করছি। চলে আসি, তারপরে কি দিলাম, সালফার দিয়ে বিদায় করে দিলাম। রোগী তো আর সকালবেলা 7টা বাজে আর আসে না, 8টা বাজে 9টা বাজে, আমি তো আমার কাজ করে যাচ্ছি। এখন রোগী কি বাঁচলো না মরলো বুঝতে পারছি না, তবে একটা বিশ্বাস ছিল অন্তত রাত্রে মারা যাবে না। দেখুন এখন দৃঢ়তা কি, কারণ যেহেতু সেই ব্লডে চড়ে উঠছে সালফারটা দিয়েছি, হয়তো রাত্রে থাকবে, সকালবেলা এসে আমি হয়তো অন্য ওষুধ সিলেকশন করবো। সালফারে তো অনেক সময় রোগ টোগ বাড়িয়ে দেয়, সে বিপদেরও লক্ষণ আছে, কি করব ঠিক করতে পারি নাই, কিন্তু সে তো আর আসে না। ঠিক 11টা 12টার সময় সেই রোগী আসি, দূরের থেকে যা আমি আসছি, আমি তো আবার চলে আসবো, আমি আসছি, আসলে না কেন, আপনাদের কয়েকটা টাকা জোগাড় করতে পারিনি সেই কারণে আমি আসি নাই সকালবেলা। দেখুন আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা আমরা যদি টাকার দিকে নজর দিয়ে থাকি তাইলে কখনই ডাক্তারি শিখতে পারবেন না, পয়সা আপনার রোজগার করবেন, কিন্তু ডাক্তারি শিখতে গেলে এই যে কেসটা, আমি তো তার টাকার জন্য কোনো চিকিৎসা করে নাই, আমি তো জানতে চাইলাম সকালবেলা রোগীটা কেমন, সে বললো তো খুব ভালো আছে। তো দেখুন তো, এই যে মমস্য রোগী সিলেকশন করতে পারছি না, মৃত্যু পথযাত্রী, আমি জানি হয়তো ফেনী পর্যন্ত নেওয়ার, অর্থাৎ সেখান থেকে টাউনে নিয়ে সেবা দেওয়ার মতন অবস্থা তার নিউমোনিয়ার কেসে থাকবে না, কিন্তু আপনার সালফার কেসটা আমাকে পরিষ্কার করে দিল। তারপরে তো ওষুধ আমি বলবো আমার সহজ ভাষায় আমি ইবিকার দিয়ে বিদায় করে দিয়েছি। তাইলে বুঝতে পাচ্ছেন কেন আমরা এই সকল ওষুধ আলোচনা করি, কেন আমরা পঞ্চাশতম পদ্ধতি আলোচনা করি এবং কোন ভিত্তিতে। আমাদের ভিত্তি একটা, কে কি বললো কোনো কিছু প্রয়োজন নাই, কারো দিকে তাকাবেন না, অর্গনন এবং ম্যাটেরিয়ামেডিকার লক্ষণ, আবার ম্যাটেরিয়ামেডিকার দেখে আবার শততম পদ্ধতি প্রয়োগ করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কারণ এগুলো বলতাম না, এগুলো বলি যখন মানুষ আটকে যায়, যেমন আজকের একটা কেস টেকিং শেষ কিনা দিয়ে বলার চেষ্টা করবো। চলে আসি, তাইলে সালফারের প্রায় শেষ এই 5টা ওষুধ, তার সঙ্গে কি ওষুধ আসতে পারে, যেমন লক্ষণ যেটাই পাবেন সেটা দেওয়ার চেষ্টা করবেন। আমি খালি 5টা ওষুধের কথা মায়াজমেটিকে মনে রাখার কথা বললাম, সেই হিসাবে আমরা যদিও অনেক ওষুধ আছে, কিন্তু আমি কোনটা দিয়ে শুরু করব, কারণ এ সকল ওষুধ প্রয়োগ করার আগে বারবারই চেষ্টা করবেন যে সিম্পল ওষুধগুলো দেওয়ার চেষ্টা। এখন আলোচনা করতেছি সিবিলিটিক মায়াজম, প্রথমে 2টা ওষুধ কথা বলেই ফেললাম, মার্কসল এবং সিভিলিনাম, তাহলে আর 3টা ওষুধ থাকে। তাহলে এই মনে রাখার, কারণ এইগুলো খুব গভীরতা ওষুধ এবং এগুলো সহজে প্রয়োগ করতে নাই। তো বলে স্যার মার্কসল তো আমরা দাঁতের ব্যথা মুখের ব্যথা তো প্রয়োগ করি, তারপরও চেষ্টা করবেন তার আগের ওষুধগুলো দিয়ে মার্কসলটা দেওয়ার। তার কারণ আমরা জানি না কার শরীরে কতটুকু সিবিলিটিক মাঝে গভীরতা আছে। মার্কসল যে উপকার করে তা না, তার সঙ্গে সঙ্গে ক্ষতির দিকটাও মাথা রাখার চেষ্টা করবেন। আমরা যারা 50 পদ্ধতি প্রয়োগ করি তাদেরকে আমি বিএলআর, আপনি প্রয়োগ করতে পারবেন, প্রয়োগ করলে ফলাফল যে ভালো হবে সবসময় কিন্তু তা নয়। এটার ক্রিয়া যদি সিম্পল বডি হয়ে থাকে, শরীর মাঝামাঝ বা তার সাইকোসিবিলিটির উপরে তার কোনো রকমের অসুবিধা নাই, তাহলে আপনি বিপদে আছেন। তাহলে এই এমনই আপনাকে চোখ ঘুরাই দেবে। তার কারণ এই সকল ওষুধের গভীরতা থাকাতেই তার
ক্রিয়া কার্যকলাপ বন্ধ করে অর্থাৎ বৃদ্ধি ঘটবে এবং ফলাফলটাও আপনি সুন্দরভাবে পাবেন না। এই জন্যই বলি প্রয়োগ করতে পারবেন। আগে সালফার সরিক মাজাবর্গের একটা দুইটা ওষুধ বা গভীর ক্রিয়াশীল ওষুধের পরিবর্তে একটা দুইটা ওষুধ দিয়ে আসেন। এই যে মার্কসলের কথা, সিবিলিনামের কথা বললাম, সেগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আমি কথা বলছি না যে প্রয়োগ করবেন না, আপনার ডাক্তার, আপনার অভিজ্ঞতা আপনার, তবে বিপদে পড়তে পারেন, সেই জন্যই অ্যালার্টনেসটা করে দিচ্ছি। আমি এরকম বিপদে পড়ছিলাম, সেই সুবাদার টেস্টিংটা আলোচনা করলাম না, চলে আসি। তারপরে ওষুধটা আমরা সবাই জানি, অরামমেট, অর্থাৎ নিজের জীবনকে ধ্বংস করে দেওয়ার যে প্রবণতা, সেটা একমাত্র অরামমেটা আছে। সে কারণে সিবিলিটিক মায়াজমের এই তৃতীয় ওষুধ বলে, স্যার এতদিন তো জানতাম সিবিলিটিক মায়াজমের পুঁজ, রক্ত, অমুক, ক্ষত, এগুলো তো একটা ওষুধের কথা বললেন না। সেই সুবাদে চলে আসি, যে ওষুধটার কথা নাম বলবো সেটা অনেক গভীর এবং অন্য মায়াজমও আছে, সেটা হলো নাইট্রিক অ্যাসিড। তো বলে, স্যার আমাদের ওষুধগুলো কি আছে? হিপাসাল্ফ আছে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি, মার্কসলে বলে হিপাসাল্ফ দিতে পারি, স্যালিসিয়া দিতে পারি, কারণ এই সকল ওষুধ পুষ সংক্রান্ত ব্যাপারে আলোচনা করা হয়। কিন্তু আমি এখানে রাখলাম না এই কারণে, কারণ এগুলো একটু অগভীর ওষুধ হলো মাঝে মাঝে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ মার্কসলের পরিবর্তে অনেক সময় হিপাসাল্ফ ব্যবহার করতে পারি এবং হিপাসাল্ফের পরিবর্তে স্যালিসিয়া হইতে পারে। কিন্তু এগুলোর গভীরতা অনেক। স্যালিসিয়া 3-4টা মায়াজমে কভার করে। তারপরও এত ওষুধ আছে আমাদের, সেগুলো একটু পরে ব্যবহার করা উচিত। যদিও স্যালিসিয়া অনেক সময় আমরা সরিক মায়াজম লক্ষণ ভেদের উপরে ভিত্তি করে প্রয়োগ করতে পারি। গভীরতা যতই থাকুক অনেক সময় উপকার পেতে, যেমন ফোঁড়া, ফাটা, কাটা, অর্থাৎ গলায় কাটা, একদম 100% গলায় কাটা একটা পাওয়ারে আপনাকে সাধবে। সেই পাওয়ারটার নামও একদিন বলছিলাম, স্যালিসিয়া। দেখুন কি সুন্দর। আচ্ছা, চলে আসি নাইট্রিক অ্যাসিডের পরে, কারণ সিবিলিটিক মায়াজমটা তো খুব ট্রাবলস। এই জন্য আরেকটা ওষুধের কথা মনে রাখবেন, কেলিয়ায়ন। তাইলে বুঝতে পাচ্ছেন এই 5টা ওষুধ। প্রথমে তো আমরা মার্কসল এবং সিবিলিনামের কথা বললাম, তারপরে বললাম অরামমেট, তারপরে বললাম নাইট্রিক অ্যাসিড। আমরা হিপাসাল্ফ বা স্যালিসিয়া বাদ দিয়ে নাইট্রিক অ্যাসিডের কথা বললাম। তারপরে কি? তারপরে বললাম কেলিয়ায়ন। এই যে সিবিলিটিক মায়াজমের এইসব ওষুধগুলোর গভীরতা বেশি এবং প্রয়োগ ক্ষেত্রের লক্ষণগুলোর উপরে ভিত্তি করে প্রয়োগ করার কথা চেষ্টা করবেন। কারণ মায়াজম বলে, স্যার আমি যেভাবে বলছি একেবারে সুন্দর করে আপনাকে সেভাবে আসবে, তা কিন্তু নয়। এক একজনের বডিতে এক এক রকম মায়াজম মিশ্রিত, এক এক রকম কালচার। এভাবে বলছি, এভাবে কি রুগী আপনার কাছে আসবে? তা না। কিন্তু আপনাকে বের করতে হবে যে কতটুকু পার্সেন্টেজ, কিভাবে আমি এই সকল চিকিৎসা করব, ধাতুগত দিকের অথবা মায়াজমেটিক। সেই কারণে 2টা উদাহরণ দিলাম, সালফারের এবং সালফারের। যেই উদাহরণগুলো আপনারা বুঝতে পারবেন যে যখনই উপায় থাকে না তখনই আমরা দিতে পারি। যখনই আমরা কোনো রকমের বিপদে পড়ব, তখনই আমরা মার্কসল বা সিবিলিনামের যদি কেসটা দেখি যে এটা আমার দৃষ্টিতে সিবিলিটিক মায়াজম, কিন্তু আমি উপকার পাচ্ছি না, তখন আপনি অনায়াসেই এই মার্কস বা সিবিলিনাম ব্যবহার করতে পারেন। এবং লক্ষণ ভেদে নাইট্রিক অ্যাসিডের কথা বললাম, কেলিবাইকের কথা বললাম, অরামেটের কথা বললাম। চলে আসি সাইকোটিক মায়াজম। এখন তো আপনারা সবই জানেন সাইকোটিক, কারণ রুগী দেখলেই আসিল থাকলেই আমরা সাইকোটিক মায়াজম আমরা থুজা দিয়েই শুরু করি। আরো সুবিধা হতে পারে, কারণ এই যে থুজাটা প্রয়োগ করবেন তারও একটু গভীরতা আছে এবং সেই গভীরতা বিবেচনা করে আমরা থুজাটা একটু কম ব্যবহার করার কথা চেষ্টা করব। কিন্তু কম আমরা ব্যবহার করি না একটা সুবাদে। এই সুবাদটা জানেন, সেটাও একটু মনে রাখার চেষ্টা করবেন। কারণ এটা বহুল ব্যবহার করলেও, যেহেতু টিকা প্রাপ্ত রোগী আপনার কাছে আসে, আসিল থাক না থাক, অন্তত টিকার উপর হলেও সে কিছুটা কাজ করবে। সন্দেহ প্রবণতা টিকা। কেন এই কথাগুলো বলছি? এই কথাগুলো বলছি, আমি এই কথা বলছি না যে অনেক সময় আমরা তো থুজা দিয়ে আঁচিল ভালো করার চেষ্টা করি। সেখান থেকে একটু চেষ্টা করবেন যে তার সাইকোটিক মায়াজমের কি কি লক্ষণ। আঁচিল দেখলেই আমরা থুজা দেব, এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু আমাদের যারা আমরা আদর্শ ডাক্তারি করতে চাই, এই কথা কোনোদিন বলবেন না আঁচিলের ওষুধ থুজা, এরকম আমরা আঘাতের ওষুধ, আর্নিকা, অমুকের ওষুধ, এটা এরকম হোমিওপ্যাথিতে হয় না। আপনি একটু কষ্ট করলেই যে কোনো আঁচিলে ভালো করতে পারবেন। কিন্তু যদি ভুল প্রয়োগ করে থুজা দিয়ে তার ভিতরে চাপা দিয়ে দেন, তাহলে পরিণাম ফল আপনার
পরবর্তীতে আপনার চিকিৎসা করতে পারবেন না। সেজন্য এই আলোচনা, ওষুধগুলো মনে রাখার কথা বলছি। তাহলে কি কি পেলাম? থুজা গেল, মেডিরাম চলে গেল। তাহলে আর কি? আমরা যদি ভাগ করতে যাই, দেখুন ওষুধের তো শেষ নাই। তারপরও যে ওষুধটার কথা আলোচনা করবো সেটা হচ্ছে ন্যাট্রামসাল। সংক্ষেপে আমি যদি বলি, এই নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় সুন্দরভাবে কথাটা বলেছে, জল, জলা, জলীয়, এই তিনটা কথা মনে রাখলে আপনার ন্যাট্রামসালের কথা আপনার অনায়াসে প্রয়োগ করতে পারবেন। সাইকোটিক মায়াজমের খুব গভীর ক্রিয়াশীল ওষুধ এবং সকল রকমের কেসে আপনার অনায়াসে এই ওষুধটা প্রয়োগ করতে পারবেন, যার ক্ষতির দিকটা কম। অর্থাৎ ক্ষতির দিকটা কম বলতে আমি আপনার ভুল বুঝি না, ক্ষতির দিকটা কম বলতে উচ্চেষ্টা কম। অর্থাৎ হুড় করে সব রোগ বেরিয়ে চলে আসবে তা কিন্তু নয়। সে কাজ করলে করবে, না করলে সে বলবে যে আমার দ্বারা সম্ভব নয়। আপনারা ওষুধগুলোর সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। ওষুধগুলো যেই যে লক্ষণে যেই ওষুধে প্রয়োগ করেন না কেন, সেই লক্ষণগুলো কাজ করছে কিনা একটু অবজারভেশন করলেই বুঝতে পারবেন। তাইলেই দক্ষ হওয়ার খুব সহজ রাস্তা। কি সুন্দর হোমিওপ্যাথিকের ট্রিটমেন্ট। আমি হয়তো কিছু জানি না, কিন্তু যেটা আমি প্র্যাকটিক্যাল করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। দেখুন, এত বিশাল বিজ্ঞান পড়ে সব কিছুতে ঢুকে সব কিছু আপনাদেরকে বলতে পারবো, সেটা বোধহয় কখনো সম্ভব নয়। আমি যা দেখছি সেটাই বলবো, আপনি যা দেখেন সেটাই শিক্ষা। পড়ালেখা করবেন, পড়ালেখা করতে কম করলে তো আর হবে না, সবকিছুর আইডিয়া থাকা উচিত। আর যে লক্ষণের ভিত্তিতে ম্যাটেরিয়া মেডিকেলকে পাবো সেগুলো ব্যবহার করে ম্যাটেরিয়া মেডিকেল মিথ্যা বললো না সত্য বললো একটু 50 জন পদ্ধতি টেস্ট করেন, অবাক হবেন। যা বলেছে তার থেকে বেশি দেখবেন। এই হচ্ছে 50 জন পদ্ধতি। অর্থাৎ আপনি মুখস্থ করে যত রকমের লক্ষণ টক্ষণ প্রয়োগ করার কথা মনে রাখবেন অথবা জানবেন, সেই সকল লক্ষণের উপরে ভিত্তি করে একটা ওষুধ দিয়ে একটা রোগীকে জলজন্ত প্রমাণ করে দেখুন ম্যাটেরিয়া মেডিকেল ঠিক বলছে কিনা, আপনার দর্শনের সঙ্গে ম্যাটেরিয়া মেডিকেল মিলল কিনা। তাইলেই বুঝতে পারবেন যে কি জিনিস এই দর্শন আপনাদের হোক। তাহলে চলে আসি সাইকোটিক মায়াজমের। দুটা মায়াজম চলে গেল। এখন সাইকোটিক মায়াজমের থুজা মেডিরাম আমরা আগে আলোচনা করেছি, তারপর এখন ন্যাট্রামসালের কথা বললাম। চতুর্থ ওষুধ বললে কোস্টিকাম, যেটা আপনারা চিনেন জানেন, এবং এটার উপরে বিশাল ভিডিও আমার আছে, এবং সবচেয়ে বেশি এই ভিডিওটা বেশি মানুষের মন আকর্ষণ করেছে। কারণ এই কোস্টিকামটা সাইকোটিক মায়াজমের আমরা যদি থুজার পরে স্থান দিই তাহলে সেটা হয়। বললো স্যার তাহলে মেডোরিনাম স্থান দিলেন না কেন? তার কারণও আছে। কারণ মেডোরিনাম হচ্ছে নশস্ত্র ওষুধ, তার গভীরতা, তার ক্রিয়া কার্যকলাপ প্রয়োগ করার আগে আমাকে একটু চিন্তা করতে হবে, আমি কি নশস্ত্র ওষুধের ভিতরে যাব না আমি অন্য ওষুধে যাব। সেই সুবাদে আপনি যখনই কোনো রোগী পাবেন চিন্তা করবেন যে সাইকোটিক মায়াজম, তখনই চিন্তা করবেন সেটা কোস্টিকাম কিনা ন্যাট্রামসালের রোগী কিনা। কেন চিন্তা করবেন? কারণ আমি মেডোরিনাম দেওয়ার আগে ভাববো, কারণ গভীর ক্রিয়াশীল ওষুধগুলোর ক্রিয়া নিশ্চয়ই দিবেন না কেন? বলে স্যার অনেকেই বলে এটাতে ফল পেয়েছি ওটাতে ফল পেয়েছি। আরে ফল তো সবই পাবেন, কিন্তু ফলটা কি পাকা না কাঁচা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। কারণ নশস্ত্র ওষুধগুলো ব্যবহার করার আগে ভাববেন, চিন্তা করবেন সেগুলোর গভীরতা, কার্য অনেক ভালো। তার অর্থ এই কথা নয় যে সবসময় আমি অনায়াসে এটা প্রয়োগ করব যেহেতু আমি ফলাফল পাই, এটা ঠিক না। ফলাফল আপনি সবই পাবেন, কারণ সিস্টেমেটিক্যালি চিকিৎসা করার চেষ্টা করবেন। চলে আসি, আর একটু বাড়ালাম না, কারণ সময় নষ্ট করার উপায় নেই। চলে আসি ক্যালকেরিয়া কার্ভ। দেখুন, ক্যালকেরিয়া ফস, সরিকুইয়া টিবারকুলিনাম, ক্যালকেরিয়া কার্ভ, সরিকুইয়া, সাইকোটিক হইয়া কার্সিনোসিন আর এই ক্যান্সার মায়াজম। তাইলে আপনি বুঝতে পারেন এই যে কেন এগুলো বলতেছি। এগুলো যদি এক একটা কথা মনে রাখেন, যেমন এটা শরীর মায়াজমে থাকতে পারে, সাইকোটিক হইয়া একেবারে ক্যান্সার মায়াজম। কারণ টিউবারকুলার মায়াজমে হবে না এমন কথা না, কিন্তু কম হয়ে থাকে। তার কারণটা কি? কারণটা আমি একটু বলার চেষ্টা করব। কারণ আমরা বডি যখন রুগী দেখতে যাই তখন হয়তো বুকটা দেখে বুকটা কি কবুতরের বুক কিনা সেটা ভাবলে টিউবারকুলার মায়াজমটা হতে পারে এবং টিউবারকুলার ওষুধটাও আসতে পারে। আচ্ছা, চলে আসি, আমি একটু পরে আলোচনা করতে যাচ্ছি। তাহলে ক্যালকেরিয়া কার্ভটা গেল। এর সঙ্গে সঙ্গে আরো অনেক ওষুধ আছে যেগুলি আমি একটু পরে আলোচনা করার চেষ্টা করব। তাহলে বুঝতে পারবেন এই যে বললাম সাইকোটিক মায়াজমের, যেমন
যেমন ওষুধগুলো হইতে পারে সাবাইনা, অর্থাৎ এই পাঁচটার বাহিরে কি কি পাঁচটা হলো? পাঁচটা হলো ম্যাডোরিনাম, নেট্রাম সালভ, ক্যালকেরিয়া কার্ব, কোস্টিকাম। এই পাঁচটার বাইরে যদি ওষুধ কিছু আলোচনা করি তাহলে সাবাইনা আসতে পারে, কেলিসালভ আসতে পারে, তারপরে ডালকামরা আসতে পারে, টিউক্রিয়াম। এই সুন্দর একটা ঘটনার কথা বলি। এই যে টিউক্রিয়াম আমরা সচরাচর অর্থাৎ কৃমি এবং উপরে এটা আমরা সাইকোটিক বডিতে যখনই সিনা বা অন্য কোনো ওষুধ ন্যাট্রামফস বা আরো আমাদের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো যেন কাজ করে না, তখনই আমরা টিউক্রিয়ামটা অনায়াসেই ব্যবহার করতে পারি। তাহলে বুঝতে পারছেন আমি কেন এই কথাটা বললাম। দেখুন, চিকিৎসার স্টেপ বাই স্টেপ আছে। আপনি বুঝলেন তার ক্রিমির ট্রাভেল, সিনা দিলেন অথবা ক্যামোমিলা অথবা নাক্স অথবা নেট্রাম সালভ অথবা স্যান্টোরিন, যাই দেন না কেন লক্ষণ মতে। আপনার লক্ষণ বাইরে যদি কোনো ওষুধ দেন তাহলে হোমিওপ্যাথিকের চিকিৎসা থেকে আপনার চাপা দিয়েছেন বলে মনে রাখবেন, কারণ বইপত্রে লেখা আছে। আপনার কিছু স্যান্টোনাইন দেন, স্যান্টোনাইন ওষুধ আপনি মনে করলেন সবসময় ভালো কাজ করে, আপনিও দিলেন, কিন্তু আপনি তাইলে বুঝবো আপনি হোমিওপ্যাথিক ডাক্তার নন। কারণ স্যান্টোনাইন তো বইতে লিখছে কিমি ওষুধ কাজ করবে, সিডের ওষুধ কাজ করবে, এলোপ্যাথিকেরা বহুত উপকার পায়। আগে আরো 50 বছর 30 বছর 40 বছর আগে কথা কইতেছি, তখন স্যান্টোনাইন ট্যাবলেট খাইলেই আপনার ল্যাকজেটিভ ট্যাবলেট দিয়ে দিত, সির কিডনি ব্যাগ বাইরে চলে যেত। কিন্তু পরবর্তীতে কি হলো, এই ওষুধ ব্যবহার করাটা ঠিক না। কিন্তু তখন থেকেও হোমিওপ্যাথিক ব্যবহার করতো, কিন্তু এলোপ্যাথিক এসে 10 বছর পরে বললো যে না, স্যান্টোনাইন প্রয়োগ করা যাবে না, সেটার ক্ষতির দিক অনেক বেশি। কিন্তু আমাদের স্যান্টোনাইন অনেকটা পাওয়ার হলেও এইরকম নামভিত্তিক রোগ হোমিওপ্যাথিক চিকিৎসা অনুমোদন করে না। তো বলে স্যার তাহলে বইতে দিছে, অমুকে দিছে, দিতেই পারে, কিন্তু আপনার আদর্শটা কি? আপনার আদর্শ হ্যানিম্যানের আদর্শ, অর্থাৎ অর্গানন মেনেই লক্ষণগুলো জেনেই আমি ওষুধটা যাব। ওষুধের কাজ না হইলেও আমি এভাবে চিকিৎসা করার চেষ্টা করব। তাহলে অন্তত মানুষের ক্ষতি করলেন না, উপকার পারলে করবেন, না পারলে ক্ষতি করার চিন্তা যেন, মানসিকতা যেন আপনার না থাকে। আসলেন স্যান্টোনাইন দিয়ে লাইলেন, কারণ আপনি ক্রিমের ওষুধ নেট্রামফস দিচ্ছেন, নাক্স দিচ্ছেন, অমুক দিচ্ছেন, কোনোটাই কাজ হচ্ছে না, আপনার স্যান্টোনাইনটা দিয়ে দিলেন, তার লিভারের উপরে বা কিডনির উপরে তার ট্রাভেলসটা হয়ে গেল। ওইখান থেকে দূরে থাকার চেষ্টা করতেছি। সেই সুবাদে আমাদের টিউক্রিয়াম বহু লক্ষণের ধারীধার এবং কৃমির লক্ষণের গুণ প্রয়োগ করে আপনি প্রয়োগ করতে পারেন সাইকোটিক মায়াজমায়, সেখানেও কাজ করলো না। ধরেন সেই ওষুধে সাইকোটিক মায়াজমা, টিউবারকুলোসিস, সেখানেও কাজ করলো না। আর একটা ওষুধের নাম জেনে বলছিলাম, আপনাদেরকে মনে রাখার চেষ্টা করবেন, সেটির নাম হচ্ছে স্ক্রিনাম, অর্থাৎ ক্যান্সার মায়াজম। কারো বডিতে যদি এরকম হয়ে থাকে, বংশগতিতে ক্যান্সার থাকে এবং তার কৃমির কারণেই তার চিকিৎসাটা হচ্ছে না বা আটকে যাচ্ছেন বারবার, তাহলে আপনি স্ক্রিনামটা প্রয়োগ করতে পারেন, যেটা আমি ক্যান্সার মায়াজমের আলোচনা করার সময় বলছিলাম। তাহলে বুঝতে পারছেন এই সকল ওষুধের নাম মনে রাখার চেষ্টা করবেন। তারপরে যে ওষুধটা আসে সেটা হচ্ছে পালস, যেটা সাইকোটিক হইয়া টিউবারকুলোসিস অথবা ক্যান্সার মায়াজমা যেতে পারে, সেগুলো ওদিনও আলোচনা করেছিলাম। আর একটা ওষুধ হলো স্টাফিগ্রিসিয়া। যাই হোক, এই ওষুধগুলোর নাম, তার মানে এক একটা মায়াজমের কতগুলো ওষুধ মনে রাখার কথা বললাম। ওই 5টার কথার বাইরেও আপনার সকল ওষুধই আপনার প্রয়োগ করতে পারবেন যদি আপনার ওষুধ সম্বন্ধে ধ্যান ধারণা জ্ঞান থাকে। চলে আসি তারপরে টিউবারকুলিনাম, যেটা আমরা 2টা ওষুধ আগে আলোচনা করেছি। একটা হলো ফসফরাস, একটা হলো টিউবারকুলিনাম ওষুধ। এই 2টা তো হয়ে গেল, অর্থাৎ একটা ফেল করলে একটা আমরা দেওয়ার মানসিকতা রাখবো, কিন্তু আমরা চেষ্টা করবো তার আগে আরো কিছু ওষুধের কথা মনে রাখার। সেই সুবাদে আমি বলতে পারি লাইকোপোডিয়াম খুব সুন্দর মেডিসিন। এটা অনেক সময় আমরা শরিক মায়াজমের রোগীকেও আমরা অনায়াসে প্রয়োগ করতে পারি, কারণ এগুলোর সুন্দর কাজ, এগুলো বাড়ে না। অর্থাৎ ওষুধগুলো মনে রাখার কারণ হচ্ছে এগুলো ক্ষতি নেই। তার অর্থ এই কথা নয় আপনি শুরু করলেন 1 2 3 4 5 6 করে খাওয়া, তার বললেন না, আপনি সেটা করবেন না। আপনি করবেন 1 2 3 4 পর্যন্ত ব্যবহার করবেন। আপনার 4 নম্বর খাওয়ার পরে দেখবেন রোগী আপনার লক্ষণের সাথে রোগীর সাথে মিল আছে কিনা। এই ওষুধেই আপনাকে বলবে আমাকে আরো হাই থেকে হাই দেন, রোগীও বলবে, ওষুধেই বলবে। আপনি খালি দেওয়ার মালিক আর লক্ষণগুলো চিন্তা করার মালিক। কি উপকার পাইলেন, কি উপকার পেলেন না, একটু হিসাব করেই আপনার লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধগুলো দেন। যে কোনো রোগেই আপনি ভালো করতে পারবেন। রোগ দৃষ্টি ওষুধ দিচ্ছেন, আপনার আর চিকিৎসা হলো না। কারণ এগুলো বারবার করে বলবেন স্যার, এই বলি এই কারণে আমিও রোগ দৃষ্টির কথা বলতে হয়, কারণ রোগ দৃষ্টি না বললে আপনি বুঝতেই পারবেন না তার লক্ষণগুলো কি। সেই সুবাদের জন্য আমাদের আলোচনাটা কি থাকে যে লক্ষণগুলো মনে রাখার জন্য আমরা
রোগের নাম কথা মনে রাখি, লক্ষণগুলোর কথা চিন্তা করি। কিন্তু আপনি যখন লাইকোপোডিয়াম পড়তে যাবেন, 20টা লক্ষণের কথা যদি মনে দিতে পারেন, ফলাফল আপনার হাতে। একেবারে 50টাতে অন্তত 40টা মিলতে হবে, কোনো দরকার নাই। আপনি আপনার অভিজ্ঞতার দৃষ্টিতেই আপনি বুঝবেন লাভে দিব কি দিব না। আরো সুবিধাটা কি, 4 মাত্রা অর্থাৎ 4টা পাওয়ার যখন দিবেন বা 2টা ঠিক আছে, আর ঠিক না আমাকে আরো করে না সম্ভব না, অন্য ওষুধ হবে। একটু ওষুধ দিয়া প্রয়োগ করে একটু দেখেন না, ফলাফল না পেলে আমাকে সঙ্গে রাখেন। আমি তো বারবার করি বলি, আপনারা 50টার মধ্যে 3টা ওষুধ প্রয়োগ করেন, ফেল করলে আমার সঙ্গে আলোচনা করেন, একটা আলোচনা করে দেবো, বাকি জীবনে আর টেকবেন না। হোমিওপ্যাথিক চিকিৎসা কত সহজ করে নিয়ে আসলাম। আমি কথা বলছি না, আমার তো হয়তো আরো ভবিষ্যতে আরো কেউ সহজভাবে বলবে, কিন্তু আমার আগে এত সহজে নাম প্রয়োগ এবং মাত্রা কেউ বলে না। এটা আমি জোর দিয়ে বলতে পারি। আমি আমার 20 বছর আগে যখন আমি ডাক্তারদেরকে বলতাম, এবং তখন তারা আমাকে কোনো ওষুধের নাম বলতো না, ডোজ বলতো না, কেন দিছে বলতো না, কি কারণে এই ওষুধটা প্রয়োগ করছেন বলতো না। আপনারা অনায়াসে প্রয়োগ করে নিজের অভিজ্ঞতা সঞ্চয় করেন। আপনাদের সাহায্য হচ্ছে আমার ভিডিও, অর্গানন এবং ম্যাটেরিয়াল মেডিকা। কারো কোনো দরকার নাই, অর্গানন ম্যাটেরিয়াল মেডিকা আর আমার ভিডিওগুলো দেখেন। আমি সহজভাবে বলার চেষ্টা করছি, তার অর্থ এই কথা নয় আমার যেখানে অমিল হবে সেখানেই আপনি অর্গানের সঙ্গে মিলিয়ে দেখবেন। যদি কোনো অর্গানের সঙ্গে অমিল থাকে সেটা বর্জন করার আহ্বান জানাচ্ছি, কারণ তার বাইরে এমন কিচ্ছু নাই যে আমি দেখি বলতে পারি। হয়তো আমি দেখছি বা আর কেউ দেখে নেই। আপনাদের শুধু দেখার মিলে তাইলে হয়তো অন্তত 10 জনে যদি একই রকম দেখেন, তখনই হয়তো আমার ওষুধ আমার ইয়েটা গ্রহণযোগ্যতা হইতে পারে, তা না হলে নয়। তাহলে চলে আসি, এই যে আমরা কোথায় মায়াজম আসলাম, টিউবারকুলিনাম ফসফরাসের কথা আগে বললাম, লাইকোপোডিয়ামের কথা বললাম, এখন আয়োডিন। দেখুন কি সুন্দর, আয়োডিন ওষুধটা মনে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ টিউবারকুলিনাম মায়াজমের যখনই রোগী শুকিয়ে যায় বা অমুক করে, আমরা তখন চিন্তা করি তার দেহের 2টা ভাগের কথা বলছিলাম। একটা হচ্ছে সে শুকাইয়া যাচ্ছে, আর একটা হচ্ছে বদ্ধিষ্ণু। যদিও বেশি পরিমাণ বদ্ধিষ্ণুর কোন রোগী টিউবারকুলোসিস মায়াজমের পড়ে না, সেই কারণে আমরা আয়োডিনটার কথা মনে রাখবেন। আর একটা কথা, ক্যালকেরিয়া ফস, যেটা সচরাচর আমরা অনেক সময় এই শরিক মায়াজমা ব্যবহার করতে পারি। কারণ যখনই আমরা বুঝবো কোন মায়াজমের কতটুকু থাকলে, এই সিম্পল ওষুধ এগুলো কিন্তু খুবই চমৎকার ওষুধ। এই কথা বললে তো আবার মুশকিল, চমৎকার ওষুধ বলি, আমি ছোট করতে চাচ্ছি না। অর্থাৎ লক্ষণ দৃষ্টি পড়লেই আপনার ফলাফলটা আপনার হাতে, আপনি চোখে দেখবেন। আর চোখে না দেখলে বুঝবেন যে না, এটা যখন আমার এই লক্ষণের ভিত্তিতে আমি ওষুধটা দিয়েছি তাইলে কাজ করার, তাইলে বুঝবেন যে ওষুধটাও আপনার সিলেকশনটা হয়নি। ওষুধের সঙ্গে কথা বলেন, আমার সঙ্গে কথা বলার দরকার নেই। বলবো তার ওষুধের সঙ্গে কিভাবে কথা বলবো? আপনি তো 4টা লক্ষণের ভিত্তিতে ওষুধটা প্রয়োগ করেছেন, সেই 4টা লক্ষণ যদি সেই ওষুধে থাকে, অন্তত 2-3টা হইলে চলে যেতে হবে, তা না হলে বুঝবেন তার সিলেকশনটা হয়নি। কারণ সেগুলো বলবো যে এগুলো আমার নয়, আপনি অন্য ওষুধ চেষ্টা করেন। কি সুন্দর! কারণ এই কথাটা কেন বললাম, কারণ আমাদের পূর্বপুরুষ অথবা যারা বিখ্যাত ডাক্তার, যেমন নরনারায়ণ মজুমদার, সুন্দর করে 4টা লক্ষণ দিয়ে ওষুধ তৈরি করে দিয়েছে, কত সুন্দর। আমরা সেইগুলো মনে রাখার কথা চেষ্টা করি না। চলে আসি তারপরে যে মায়াজম, দেখুন এটাকে মিশ্র মায়াজম বলা হয়। কোনটা? কার্সিনোসিন মায়াজম, অর্থাৎ ক্যান্সার মায়াজম আমরা যেটা বলি সেটা। এবং তাহলে ওষুধগুলো কি হবে? আপনাদের কাছে 2টা ওষুধ আলোচনা করেছিলাম। অর্থাৎ প্রথমে আমরা কার্সিনোসিন ওষুধটা বেশি ব্যবহার কথা বলছিলাম, তারপরে বলছিলাম যে ফাইটোলাক্কা। তার কারণটা বলি, একটা হচ্ছে গাছগাছা থেকে তৈরি, আর একটা হচ্ছে নোসস ওষুধ থেকে তৈরি, অর্থাৎ ক্যান্সারের জীবাণু বা ক্যান্সারের সেল থেকে সেটা তৈরি করা হয়েছে। তাইলে বুঝতে পারছেন এই 2টা ওষুধ তো আমাদের মনে থাকবে, এবং মনে থাকার কারণ আছে। কারণ ক্যান্সার মায়াজমটা নতুন মায়াজম, নতুন জিনিস। এটা গত 20 বছরে আমি যত রকমের বই পড়েছি, প্রথম তো কার্সিনোসিন ব্যবহারে করতাম না, ভয়ে হোক আর যাই হোক। যেভাবে আমরা আর্সেনিক ব্যবহার করা থেকে আমাদের পূর্ববর্তী ডাক্তাররা অনেক সময় অ্যাভয়েড করে চলে গেছেন। কেন? যে আর্সেনিক ব্যবহার করার থেকে ক্ষতি, অথবা ক্ষতির দিকটা চিন্তা করে
বারবার করছি, কিন্তু আমরা আমরা এই প্রজন্মতে এসে আমরা দেখলাম যে আর্সেনিক ছাড়া আমাদের আর উপায় নাই। তার কারণ হচ্ছে ওই যে বললাম 18টা কারণ, এবং বর্তমান সভ্যতা আমাদের যে ভিত্তির উপরে তৈরি করে আছে, সেই সভ্যতাকে যদি আমরা আমাদের হিসাবের মধ্যে নিই, তাহলে আর অন্য কোনো ওষুধের প্রয়োজন হয় না। অনেক সময় আর্সেনিক দিয়েই আমরা অনেকগুলো উপকার পাই, যেমন জীবাণুঘটিত ব্যাপারে, যেমন সাইকোটিক মায়াগাম, সিবিলিটিক মায়াগাম, এবং আমাদের মূল দর্শনের সঙ্গে মিলিয়ে আবার লক্ষণ ছাড়া ওষুধ দিয়েন না, এটাও মনে রাখার চেষ্টা করবেন। চলে আসি তাহলে এই কার্সিনোসিন মায়াজমের সঙ্গে ফাইটোলক্ষার কথা বললাম, কিন্তু এই মায়াজমটা গভীরতাটা কি জানেন? এই মায়াজম ভদ্রলোক, কোনো রোগ শোক নাই, দিব্যি আরামে আছে, কিন্তু তার ক্যান্সার হয়ে গেল। কিন্তু অন্য মায়াজমের লগে এটা তুলনা করা যায় না, কারণ আমি যত পড়ি ততই অবাক হই। প্রথম হয়তো আরো 10 বছর 15 বছর আগে একটা বই পড়েছিলাম, বা 20 বছর হয়ে গেছে, সেই বইটা পড়েই আমি অনায়াসেই দেখেছি যে কার্সিনোসিন ব্যবহার করার জন্য যথেষ্ট পরিমাণ কারণ আমাদের আছে, আমি ব্যবহারও করেছি। আমি তখন ব্যবহার করতাম 2-3টা লক্ষণ। একটা লক্ষণ হচ্ছে বংশগতিতে যদি কার্সিনোসিন থেকে থাকে, তাহলে আমরা অনায়াসেই আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ প্রিভেন্টিভ হিসাবে 4টা পাওয়ার দিয়ে তার চিকিৎসা করাটা। কারণ যখন এই কার্সিনোসিন কেন হয় ক্যান্সার, সেই কারণগুলো যখন এখন বিস্তৃত জানতে পারলাম, তখন অবাক হই। সেই হিসেবে ওষুধগুলো সেই হিসেবে আসছে, আপনি অবাক হবেন। প্রথমে আমি যে কথাটা বললাম কার্সিনোসিন মায়াজমের, দ্বিতীয় ওষুধের কথা বললাম ফাইটোলক্ষা, তৃতীয় ওষুধটা যদি বলি কোনেয়াম। এই যে চাপা পড়া রোগ, যেমন আমরা বলি টিকার চাপা পড়া রোগ, থুজা, ঠিক এইরকম চাপা পড়া রোগ যদি থাকে, সেটা শেষ পর্যন্ত যদি থুজাতেও ভালো না হয়, তখনই এই কার্সিনোসিন ছাড়া আর উপায় নেই। অর্থাৎ মানসিক কষ্টের কথা বলেন, চাপা পড়া রোগের কথা বলেন, কোনিয়ামও জানেন আপনাদের, অর্থাৎ অবদমিত, আমরা সংক্ষেপে যদি বলে থাকি, তাহলে সেক্সের অবদমিত যদি থাকে, সেই হিসাবে আমরা ইগনিসের কথা বলতে পারি, এবং ওষুধগুলো সেটা। আর স্ক্রিনাম, যেটা অনেক সময় ফেল করার পরে, অর্থাৎ কার্সিনোসিনে যদি কোনো রকমের কাজ না হয়, অর্থাৎ যেটার ক্রিয়া কার্যকলাপ বুঝতে পারছি না, যে 4টা মাত্রা দেওয়ার পরেও আমরা বুঝতে পারছি না কার্সিনোসিনটা তার শরীরে চলবে কি চলবে না, তখনই আপনি স্ক্রিনামের কথা চিন্তা করতে পারেন। দেখুন, এক একটা ওষুধের, আমি এতদিন পর্যন্ত স্ক্রিন সম্বন্ধে জানতাম না, মানে বইপত্র লেখা নাই, প্রয়োগ নেই, অথবা রিসার্চ নাই, অথবা যাই হোক। পরবর্তীতে তখন দেখলাম এটা অনেক সময় কার্সিনোসিন মায়াজমের ওষুধের জন্য ফেল করি, তখনই আমরা যেন এই স্ক্রিনাম ব্যবহার করো। তখন স্ক্রিনাম একমাত্র ব্যবহার হইতো ওই যে টিউবারকুলোসিস বডিতে, যেটা আমি বললাম, টিউক্রিয়া যখন ফেল করা হয়, কৃমিতেও ক্যান্সারের রূপ নিতে পারে। তাহলে বুঝতে পাচ্ছেন এই আমাদের ওষুধগুলো কত সুন্দর এবং কত গভীর এবং কত কনস্ট্রাকটিভ শরীরের কাজ করে থাকে। তাহলেই আপনারাও এই সকল ওষুধ ব্যবহার করে অন্তত ফেল করার কোনো কারণ নাই। সকল রকমের চিকিৎসা আপনাদের হাতে। 3টা কথা: ওষুধটা খাটে কিনা, একমাত্রা কিনা, লক্ষণ মাফিক ওষুধগুলো দিয়েছেন কিনা, আর সিস্টেমেটিক্যালি 1, 2, 3তেই আপনি নির্বাচনটা করেন, হাই পাওয়ার যাবেন না। আজকেও যে এক ভদ্রলোক আমার কাছে টেলিফোন করে বলল মাথার টিউমার, যে কথাটা বলে এখন শেষ করার চেষ্টা করতেছি, যে মাথার টিউমার, আমি কি ওষুধ দেবো, অনেক ওষুধ আমি ফেল করেছি। যাই হোক, উনি কি ওষুধ দিয়েছে, আমি বললাম যে আমি যেই 5-6টা রোগীর টিউমার, ব্রেন টিউমারের চিকিৎসা করেছি, তাতে করে আমি ফেল করি নাই। আমার বিশ্বাস আপনারাও ফেল করবেন না, আপনারা যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন। কারণ আগেকার দিনে কেউ বলতো না যে কি ওষুধ দিয়ে ভালো করেছি, কেন ভালো করেছি, কিন্তু আপনারা আপনাদের দৃষ্টিতে দেবেন, আমি স্পষ্ট কথা বলে দেব, ফেল করবেন না। আপনি যদি 2বার 3বার ফেল করেন, কোনো ওষুধে কাজ না করে, কোনো মাথার টিউমার, সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে বিনা দ্বিধায় সাজেশন দেব। আপনি একটা রোগী যদি ব্রেন টিউমার ভালো করে দেখাতে পারেন, তাহলে অন্তত সমাজে আপনার নাম বলবে। খালি একার নাম, আমার নাম দিয়ে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি হোমিওপ্যাথিকের দর্শনটা সবাই পাক। এই যে উনি আমাকে বললেন, আমি শেয়ার করে বললাম আপনার এই জায়গায় হয়তো ভুল হয়ে গেছে, এই 6 বছরের বাচ্চা আপনি চিকিৎসা করতে পারবেন না। আর আমি আজকে থেকে 15-20 বছর আগেই হবে, মাথার টিউমার 2বার অপারেশন করে ফেলছে ইন্ডিয়া থেকে। সেই টিউমার যদি ভালো হয়ে থাকে, আপনার তো এগুলো নস্যি, বয়স কম, কিচ্ছু না, ওষুধ প্রয়োগ করতে পারবেন। বাচ্চা ছেলে একটা ওষুধ প্রয়োগ করি 2 দিনেই দেখেন না আপনার ওষুধ ঠিক হলে, ওষুধেই বলবে কেন আপনি মাথার টিউমার ব্যবহার করতে চিকিৎসা করতে পারবেন না। আমি যদি করে থাকতে পারি, আমি যদি ফেল না করে পারি, আপনিও পারবেন।
সুতরাং আপনাদেরকে বলছি, আসুন আমরা হোমিওপ্যাথিকের বিজয় পতাকা উড়াইয়া আমরা এগিয়ে যাই। কারোর কাছে কারো হিংসা নয়, বিদ্বেষ নয়। আমরা চাই সবাই সেবা দেন, সেবা করে অন্তত প্রমাণ করি দেখান যে আমরা 50 শতাব্দীর পদ্ধতি করি, সকল রোগের চিকিৎসা বিনা অপারেশনে এবং বিনা নিরুপদ্রবে, অর্থাৎ কোনো রকমের ক্ষতি না করে আমরা যেন সেবা দিতে পারি। সেই সুবাদেই 50 শতাব্দীর পদ্ধতি, সেই সুবাদেই হোমিওপ্যাথিক সকলের মঙ্গল হোক এই কামনা করে। এবং আরো কয়েকটা ওষুধের কথা না বলেই পাচ্ছি না। যেমন ধরেন ক্যান্সার মায়াজমের আমরা যদি ওষুধের আলোচনা করি, সেখানে আমরা বলতে পারি সিপিআর কথাও বলতে পারি, তারপরে থুজার কথা বলতে পারি। ওই যে চাপা পড়া রোগ, মানসিক, যেমন ধরেন সন্দেহ প্রবণতা, এই যে মানসিক রোগগুলো ক্যান্সারের একমাত্র ধারক এবং বাহক। চাপা পড়া রোগ, যত রকমের চাপা পড়া আছে দেখুন, নিয়ে ভবিষ্যতে অবাক হবেন। আমরা যেভাবে বাচ্চাকে আমরা সাবমিসিভ করে থাকি, সেই সাবমিসিভের কারণে হয়তো বয়স যখন তার বৃদ্ধি হবে তখনই তার এই ক্যান্সার রোগটা হবে। খালি পূর্বপুরুষ থাকলেই যে হবে তা কিন্তু না, কারণ আমাদের এই প্রস্ফুটিত জীবনের, অর্থাৎ এই চাপা পড়ার জীবন কার নাই। সুতরাং রোগগুলো যখন হবে, বংশগতিতে যদি তার ক্যান্সার রোগ না থাকে, তাহলে অযথা আপনি চিন্তা করে কোনো লাভ নাই। নতুন কোনো কারণ তার সঙ্গে পরিচয় কিনা না পড়লে, এই জন্যই এই ওষুধগুলোর কথা বলা হলো। যেমন কোনিয়ামের কথা বললাম, থুজার কথা বললাম, অ্যাসিড ফস। দেখুন, চিন্তা করেন, এটা তো কোনো ওষুধই না, কিন্তু ক্যান্সার মায়াজমে এই জন্যই বলি, আমরা আমাদের লক্ষণগুলোর উপরে ভিত্তি করে ক্যান্সার মায়াজমের রোগীকে যদি আপনি অ্যাসিড ফস দিয়ে ভালো করতে পারবেন, যদি সে অ্যাসিড ফসের রোগী হয়ে থাকে। আমাদের তো আলাদা কোনো ওষুধ নাই, কারণ আমরা এমনভাবে আমাদেরকে পড়ালেখা শেখানো হয়, আমরা মোটিভেটেড হয়ে রোগের ওষুধ হিসাবে আলোচনা করার চেষ্টা করি। আপনাদেরকে আমি আহ্বান জানাবো, এটাকে বেরিয়ে আসেন। কোনো রোগের চিকিৎসা হয় না, জানতে হয়, শিখতে হয়, কথা কইতে হয়, সেটা অন্য কথা। সবার সঙ্গে বলার সময় বলি ক্যান্সার হচ্ছে, অমুক হচ্ছে। আমরা ক্যান্সার রোগও বুঝি না, আমরা অন্য কিছু বুঝি না। আমি বুঝবো তার ঘটনাটা কি, লক্ষণটা কি, এবং সেই লক্ষণ আছে কিনা। কারণ আমার হাতে যদি ক্যান্সার রোগী নাক্স দিয়া ভালো হয়, যেমন লিভার সিরোসিসের কথা বললাম, হাতে ক্যান্সারের কথা বললাম, আর্নিকা দিয়া ভালো, আবার আর্সেনিক না নেট্টামিও দিয়া ভালো, যেটা মানসিক কষ্টের, সেখান থেকেও ক্যান্সার হইতে পারে। সুতরাং ক্যান্সারের ওষুধে এগুলো হবে তা না। সেই সুবাদে আলোচনা করলাম ক্যালিফস, নাইট্রিক অ্যাসিড, কেলিয়ার্স, হাইড্রেস্টিস ক্যান, যেগুলো আমরা সচরাচর জানি, এবং এগুলো প্রথম থেকে যদি ব্যবহার করান তাহলে হয়তো গভীর থেকে গভীর ওষুধগুলোর প্রয়োজন হয় না। সেই সুবাদে এই ওষুধগুলোর নাম মনে রাখার চেষ্টা করবেন। তারপরও হয়তো একটু বলে যাই, আমি আবারও বলছি, যেমন ক্যান্সার মাধ্যমে সিপিয়া হতে পারে, থুজা হতে পারে, অ্যাসিড ফস হতে পারে, নাইট্রিক অ্যাসিড হতে পারে, কেলিয়ার্স, হাইড্রেস্টিস, বেরাটা আয়োড, কার্বোনিমিলিস। এগুলো বই পুস্তক পড়লেই আপনার যখনই ক্যান্সারের মেডিসিন উঠবেন সেখানে আছে, কিন্তু আপনার ভিত্তি হচ্ছে প্রয়োগ করার লক্ষণ, তারপর হচ্ছে মাত্রা, খাঁটি ওষুধ। এই 3-4টা কথা মনে রাখলে হলো। প্রথম কথা হচ্ছে লক্ষণ কি আছে, আদৌ লক্ষণ আছে না এখানে, না বই পুস্তকে লিখে দিছে আমি ওষুধটা দিয়ে দিলাম, সেটা কখনো করবেন না। যদিও আমরা পারি না, আমিও পারি না, আপনারা কোত্থেকে পারবেন সেটা অনেক সময় আমিও একটু হই, যে এমন ভাবে বলে এই ওষুধেই প্রয়োগ করেন, সেগুলো না দিয়ে চেষ্টা করবেন কেস টেকিং নিয়ে ওষুধটা প্রয়োগ করার। আজকে অর্থাৎ এই এলএম গ্রুপের 25টা ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আজকে থেকে আর এই ক্লাস আর করাবো না, এবং আপনাদের যদি কারো যারা উপস্থিত আছেন তারা যদি কোনো রকমের সাজেশন দেন যে স্যার আর 2-1টা ক্লাস ওইরকম ওষুধের উপরে আপনি একটু আলোচনা করেন, বা ওই মায়াজম কিভাবে আলোচনা করে আমরা প্রয়োগটা করব, রোগ দৃষ্টি বলে কোনো লাভ নাই, কারণ রোগের আমরা কোনো চিকিৎসা করি না। আপনারাও সেটাই করবেন না আশা রাখছি, এবং আশা রাখবো আপনারা আগামী হয়তো 2-4 দিন বা ডিসেম্বর মাসে 2-1টা ক্লাস করাতে পারি আপনাদের অনুরোধে। সেটা নামে রাখবো অনুরোধের আসর, অর্থাৎ অনুরোধ করছেন, আমিও চেষ্টা করে আপনাদেরকে উপস্থাপনা দেওয়ার ডিসেম্বর মাসে চেষ্টা করব। এই মাসে আর করব না, এই মাসে আমি এটার পরিসমাপ্তি করছি, এবং আমার হয়তো আর এলএম গ্রুপে যারা আমার সঙ্গে জড়িত আছেন 50 জন, তাদের উদ্দেশ্যে আর 1-2টা ক্লাস করেই 30 তারিখে সেটাও শেষ করার চেষ্টা করব। নববর্ষে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার এলএম গ্রুপের প্রশিক্ষণ ক্লাস শুরু করতে যাব, সুতরাং সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আসর শেষ করছি এবং ক্লাসের
সমাপ্তি টানছি। ধন্যবাদ সবাইকে।